তো অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের একটা আর্কিটেকচার আমরা শো করতেছিলাম যেখানে 4টা লেয়ার আছে। একেবারে নিচের লেয়ারে আমরা বলছি লিনাক্স কার্নেল, এর উপরের লেয়ারের লাইব্রেরিগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম এবং আমরা সেখানে দেখছি যে কিছু লাইব্রেরি আছে এবং সেগুলোর কাজ কি এগুলো একটা মেন্টাল আইডিয়া আমরা পাইছি আর কি, খুব স্পেসিফিক কিছু না, বাট আইডিয়াটা যথেষ্ট, এটুকুই চলবে। বাট আমরা এখানে দেখতেছি যে এই থার্ড লেয়ারে অ্যান্ড্রয়েড রান টাইম বলে একটা জিনিস আছে, যে রান টাইমের ভিতরে কোর লাইব্রেরি আর ডেলভিক ভিএম এই দুইটা পার্ট আমরা দেখতেছি এখানে, অ্যান্ড্রয়েড রান টাইম, কোর লাইব্রেরি, ডেলভিক ভিএম। এখন আমরা একটা জিনিস রিক্যাপ করি, সেটা হচ্ছে যে জাভায় আমরা কি করি, প্রথমে জাভায় আমরা কিছু জাভা ফাইল লিখি, তাই না? তারপর কি হয়, আচ্ছা এটা এখানে লিখলে ভিডিওতে থাকবে আর কি। তো জাভায় আমরা যেটা করি, প্রথমে কিছু ডট জাভা ফাইল আমরা তৈরি করি, এটা হচ্ছে জাভার জন্য। তো সেখানে ডট জাভা ফাইল যেগুলো তৈরি করলাম সেগুলোকে যখন আমরা কি করি, কম্পাইল করি, কম্পাইল করার পর কি হয়, ডট ক্লাস ফাইল তৈরি হয় কতগুলো, তাই না? তো এই যে ক্লাস ফাইলগুলা, এই ফাইলগুলা যখন আবার রান করি আমরা জাভা কোড রান করার সময়, তখন কি হয়, এই ক্লাস ফাইলগুলা জেভিএম কি করে, এক্সিকিউট করে, তাই না? তো এরপরে এই ক্লাস ফাইলগুলোকে সরাসরি মানে জেভিএম এক্সিকিউশন, জাস্ট এটা হচ্ছে প্লেন একদম সিম্পল কিছু না, জাভা ফাইল থেকে ক্লাস ফাইল তৈরি হলো, জেভিএম এক্সিকিউশন করলো। এখন আপনার এই যে ক্লাস ফাইলগুলা, এই ফাইলগুলো আপনি ধরেন উইন্ডোজে জেনারেট করছেন, বাট এইটাকে নিয়ে যখন আপনি ক্লাস ফাইলগুলোকে লিনাক্সে রান করতে যাবেন, লিনাক্সেও কিন্তু সেটা রান করবে। কারণ হচ্ছে কি, লিনাক্সের জন্য আলাদা একটা জেভিএম ভার্সন সেখানে ইনস্টল করা আছে, লিনাক্সের জন্য, ম্যাকের জন্য, সবগুলোর জন্য আলাদা জেভিএম ভার্সন আছে, ঠিক আছে? তার মানে আমরা যে ওই যে এখানে বলতেছিলাম যে জাভার ক্ষেত্রে পোর্টেবিলিটি আসলে এরকম না যে ইউনিভার্সাল, অর্থাৎ প্রত্যেকটা প্ল্যাটফর্মে যেখানে রান করুক সেখানে জেভিএম থাকতে হবে, নাহলে রান করবে না, ঠিক আছে? এমন না যে আমরা একটা এক্সিকিউটেবল তৈরি করলাম উইন্ডোজে, সেটা ম্যাকে নিয়ে গেলে এমনি রান করবে, ম্যাকে জেভিএমটা থাকা লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে জাভার ক্ষেত্রে এই সিনারিও। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কি হয়, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যেটা হয়, আমরা প্রথমে কিছু জাভা ফাইল লিখব, দেন এই জাভা ফাইল থেকে কম্পাইল করার পরে কিছু ক্লাস ফাইল তৈরি হবে, দেন ক্লাস ফাইলগুলা থেকে আবার কি করা হবে, ক্লাসগুলারে একসাথে বান্ডল করে ডেক্স ফাইল তৈরি করা হয়, ঠিক আছে? ডেক্স ফাইল প্লাস রিসোর্সেস। তো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে যেটা, মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশনের শুধু কোড না, সাথে কিছু রিসোর্সও দিয়ে দেন, লাইক সেখানে কিছু অডিও ফাইল থাকতে পারে, সেখানে কিছু টেক্সট ফাইল থাকতে পারে, জেসন, এক্সএমএল, অনেক কিছু থাকতে পারে। তো এগুলো সব মিলায় ডেক্স ফাইল এবং রিসোর্স ফাইল একসাথে বান্ডল করে একটা এক্সিকিউটেবল তৈরি করা হয়, যেটার নাম হচ্ছে এপিকে ফাইল, ঠিক আছে? এটা আমরা আরো ডিটেলস দেখবো পরবর্তীতে, অ্যাপ্লিকেশন আমরা যখন তৈরি করবো আজকে, তারপরে আরো ডিটেলস দেখবো। বাট এই যে আমরা একটা জাভা থেকে এপিকে ফাইল তৈরি করলাম, এই এপিকেটাই বেসিক্যালি আমরা ইনস্টল করি অ্যান্ড্রয়েড ডিভাইসে, এপিকেটাই হচ্ছে ইএক্সি ফাইল, ঠিক আছে? তো যখন ইনস্টল হয় এপিকে ফাইলটা, এই এপিকে ফাইলটা রান করে হচ্ছে অ্যান্ড্রয়েড রান টাইম। আপনি যখন ইনস্টল করতেছেন বা একটা অ্যাপ্লিকেশনকে রান করতেছেন, সাথে সাথে এই যেহেতু ওইটা ডট ক্লাস ফাইল না, সো এখানে কোনো জেভিএম নাই, হ্যাঁ, এখানে জেভিএম এর বদলে যেটা আছে সেটা হচ্ছে ডেলভিক ভিএম বা ডেলভিক ভার্চুয়াল মেশিন। ডেলভিক ভার্চুয়াল মেশিন কি করে, সে এই কোর লাইব্রেরিজের মধ্যে থাকে হচ্ছে যে আমরা জাভার যেসব লাইব্রেরি ইউজ করছি, হ্যাঁ, অ্যান্ড্রয়েডের মধ্যে জাভার যতটুকু লাইব্রেরি সাপোর্ট আছে, ওই লাইব্রেরির অংশটুকু এই কোর লাইব্রেরির মধ্যে দিয়ে দেওয়া আছে। সো আমাদের এপিকে ফাইলটা যখন রান করে, এই ডেলভিক ভার্চুয়াল মেশিনের একটা ইনস্ট্যান্স তৈরি হয়, অর্থাৎ আপনার যদি 5টা অ্যাপ্লিকেশন রান করে, তার মানে ডেলভিক ভার্চুয়াল মেশিনের 5টা ইনস্ট্যান্স তৈরি হয়। এই 5টা ভিএম একসাথে রান করতেছে, কিন্তু একই সাথে রান করতেছে, এবং প্রত্যেকের মেমোরি লিমিট আছে, প্রত্যেকের এক্সিকিউশন স্কোপ মানে স্পেস আলাদা, ফলে একটা অ্যাপ্লিকেশন আরেকটা অ্যাপ্লিকেশনের কোনো হ্যাম্পার করতেছে না। কিন্তু একটা অ্যাপ্লিকেশনের সাথে আরেকটা অ্যাপ্লিকেশনের কমিউনিকেশন কিন্তু আবার সম্ভব খুব ইজিলি, ঠিক আছে? এটাতে আমরা পরে আসবো। তো এই রান টাইমের মধ্যে যেটা করা হয়, যে কোর লাইব্রেরিগুলোর হেল্প নিয়ে এপিকে ফাইলগুলো রান করা হয়, এবং ওই যে ভিএম এর এক একটা ইনস্ট্যান্স তৈরি হলো, ওই ভিএম এর মধ্যেই ভিএমএই
অ্যাপ্লিকেশন যখন কোনো ফিচার রিকোয়েস্ট করে, আমরা একটু আগে বললাম যে প্রত্যেক অ্যাপ্লিকেশনে একটা ইউআইডি থাকে, তো ওই ইউআইডি দিয়ে বেসিক্যালি কার্নেলের কাছে রিকোয়েস্ট করতে হয় এবং কার্নেল সিকিউরিটির কিছু জিনিসপত্র এবং মেমোরি ম্যানেজমেন্টের কিছু কাজ করে। যেমন অ্যাপ্লিকেশন রান করার সময় প্রথমেই যেটা হয়, প্রথমেই সিস্টেমের কাছে কিছু মেমোরি চাওয়া হয়। সিস্টেম যদি দেখে যে মেমোরি নাই, সেক্ষেত্রে সেটা সে আবার ডেলভিক ভিএমকে জানায়। তখন ডেলভিক ভিএম আবার কিছুক্ষণ পরে ট্রাই করে, হয়তো কয়েক মিলি সেকেন্ড পর আবার ট্রাই করে। তো এরকম বারবার ট্রাই করলে লিনাক্স কার্নেল তখন চিন্তা করে যে এই অ্যাপ্লিকেশনটা যেহেতু বারবার রান করার চেষ্টা করতেছে, তার মানে এর প্রায়োরিটি হাই। তখন সে এক্সিস্টিং যেসব সিস্টেম অ্যাপ্লিকেশন মেমোরির জায়গা দখল করে আছে তার মধ্যে সে স্ক্যান করতে থাকে। স্ক্যান করে দেখে যে কোনটার প্রায়োরিটি খুব কম। এমন কিছু প্রসেস আছে যেগুলো অনেক আগে রান করা হয়েছে, বাট সেগুলোর মধ্যে আসলে কোনো অ্যাক্টিভিটিস নাই। সে এরকম কিছু প্রসেস বাইর করে সেগুলোকে মেমোরি থেকে সরাই দেয়। হ্যাঁ, এবং মেমোরি থেকে সরাই দেওয়া মানে কি, ওই প্রসেসগুলো অটোমেটিক শাটডাউন হয়ে গেল। হওয়ার পরে যখন কিছু স্পেস ফাঁকা হলো, তখন এই নতুন যে অ্যাপ্লিকেশনটা রান করার চেষ্টা করতেছে তাকে এই মেমোরিগুলো দেওয়া হয়। দেওয়ার পর নতুন অ্যাপ্লিকেশনটা রান করলো। ঠিক আছে, তার মানে এই যে অ্যান্ড্রয়েড রান টাইম, সে কিন্তু জেভিএম ইউজ করতেছে না, তার আলাদা ধরনের একটা ভার্চুয়াল মেশিন আছে যেটা হচ্ছে ডেলভিক ভার্চুয়াল মেশিন। এখন কথা হচ্ছে যে আমরা অনেকেই জে2এমইতে অ্যাপ্লিকেশন তৈরি করছি এবং সেখানে দেখা যেত যে প্রত্যেকটা ফোনে একটা করে কেভিএম দিয়ে দেওয়া আছে, মানে জেভিএম এর একটা বাচ্চা ভার্সন যেটার নাম হচ্ছে কেভিএম। কেভিএম এর ফুল মিনিং হচ্ছে কিলোবাইট ভার্চুয়াল মেশিন। তো কিলোবাইট ভার্চুয়াল মেশিনটার কাজ ছিল যে কোনো মানে আপনার জে2এমইতে যেটা ছিল যে জাভার সাপোর্টই ছিল বেশি। হ্যাঁ, সেখানে আলাদা এই ডাব্লিউটিকে বা ওয়্যারলেস টুলকিট থেকে কিছু লাইব্রেরি দেওয়া ছিল, বাট ম্যাক্সিমাম সাপোর্টটা ছিল জাভা থেকে। তো ওইটার সাথে এটা ডিফারেন্স হলো, এখানে ইউজ করা হচ্ছে ডেলভিক ভার্চুয়াল মেশিন, ওইখানে ইউজ করা হয়তো জেভিএম এর একটা মিনিমাইজড ভার্সন কেভিএম। তো ডেলভিক ভার্চুয়াল মেশিনটা কেন দরকার হইলো? আগের ওই মডেলে তো কাজ হচ্ছিল। হ্যাঁ, কেভিএম দিয়ে কিন্তু প্রচুর ডিভাইসে, এখনো প্রচুর ডিভাইসে বেসিক্যালি কেভিএম ইউজ করা হয় এবং এই ইয়েগুলা জে2এমই অ্যাপ্লিকেশনগুলো রান করে। তো জেভিএম এর বদলে অ্যান্ড্রয়েড কেন ডেলভিক ভিএমটা তৈরি করতে গেল? ঠিক আছে, এইটার কিছু জিনিস আমরা একটু আগে যে কথাগুলি বললাম যে জাভার ক্ষেত্রে যেভাবে কাজ করে সেটার একটা প্রসেস ফ্লো আপনারা এখানে দেখতেছেন, যে জাভা সোর্স কোড থেকে বাইট কোড থেকে সেটা এক্সিকিউট হচ্ছে। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কি হচ্ছে, জাভা কম্পাইলার ফার্স্টে জাভা বাইট কোড তৈরি করতেছে, সেটাকে আবার ডেলভিক যাতে বুঝতে পারে সেরকম বাইট কোড তৈরি করা হচ্ছে এবং সেটা ডেলভিকে রান করতেছে। এই যে একটা এক্সট্রা ওভারহেড, এটা আমরা কেন নিচ্ছি, এটা হচ্ছে কোশ্চেন। আমরা যদি জেভিএম ইউজ করতাম তাহলে আমরা সরাসরি জাভা বাইট কোডগুলোকে রান করতে পারতাম। তো এটা নেওয়ার কারণটা হচ্ছে যে এই প্রসেসটুকু কিন্তু অ্যাপ্লিকেশন রান করার সময় হয় না, এটা অ্যাপ্লিকেশন বিল্ড করার সময় হয়। ঠিক আছে, সো এই এক্সট্রা স্টেপটা কিন্তু অ্যাপ্লিকেশনের এফিসিয়েন্সি করতেছে না, মানে কমাইতেছে না, অ্যাপ্লিকেশনকে স্লো করতেছে না। কারণ আপনি যে এক্সিকিউটেবলটা তৈরি করতেছেন সেটা হচ্ছে বিল্ড টাইমে তৈরি করতেছেন, সো সেখানে এক্সট্রা একটা স্টেপ কিন্তু বড় ধরনের ওভারহেড না অ্যাপ্লিকেশন রান করার ব্যাপারে। ফার্স্ট কথা হচ্ছে এটা। সেকেন্ড কথা হচ্ছে, আচ্ছা বুঝলাম ওভারহেড না, কিন্তু ডেলভিকটা বানাইতে তো ওদের একটা ঝামেলা গেছে, সেই ঝামেলায় কেন গেল তারা? এটার কারণ হচ্ছে জেভিএম ডেলভিক ভিএমকে বলা হয় যে এটা হচ্ছে রেজিস্টার বেসড আর্কিটেকচার। আমি সরি বলতে পারছি না রেজিস্টার বেসড আর্কিটেকচার বলতে কি বোঝাচ্ছে, বাট কথা হচ্ছে রেজিস্টার বেসড আর্কিটেকচারের কারণে এটার মোবাইলের জন্য মোর অপটিমাইজড এবং অনেক ফাস্ট কাজ করে। হ্যাঁ, ডেলভিক বাইট কোডগুলা ডেলভিক ভিএমে অনেক ফাস্ট রান করে, অর্থাৎ সেটা অপটিমাইজড। প্লাস আরেকটা সুবিধা আছে রেজিস্টার বেসড হয়, সেটার মেমোরি ফুটপ্রিন্ট অনেক কম থাকে। হ্যাঁ, জাভা মোট কথা হচ্ছে আমরা যেহেতু জাভাতে কোড লিখতেছি, মেইন সমস্যা হচ্ছে যে মেমোরি ম্যানেজমেন্টটা কিন্তু আমরা নিজ হাতে করি না। জাভার মধ্যে মেমোরি ম্যানেজমেন্টের জন্য কি ইউজ করা হয় কেউ বলতে পারবেন? গার্বেজ কালেক্টর, তাই না? আমরা মোটামুটি যারা জাভা কোড একটু মনে আছে, আমরা দেখছি কি যে সেখানে কোনো অবজেক্ট যদি আমরা তৈরি করি তাহলে আমরা কি করি, নিউ একটা কিওয়ার্ড ইউজ করে নিউ অপারেটর দিয়ে আমরা একটা নতুন অবজেক্ট তৈরি করি, তখন সেই অবজেক্টটা মেমোরিতে কিছু জায়গা নেয়। ঠিক আছে, কিন্তু সি প্লাস প্লাসের ক্ষেত্রে বা অবজেক্টিভ সি আমরা যদি আইওএস এর কথা চিন্তা করি, সেখানে কিন্তু আপনি মেমোরিতে যে অ্যালোকেট করলেন, ম্যালক করলেন বা অ্যালক করলে কিন্তু আবার সেটাকে আপনার ফ্রি করতে হয়। ঠিক আছে, অবজেক্টিভ সি বা সি প্লাস প্লাস সব জায়গায় আপনাকে এটা করতে হয়। কিন্তু জাভার ক্ষেত্রে যেটা হয়, একটা থাকে, প্রসেস থাকে, যেটাকে আমরা বলি গার্বেজ কালেক্টর। গার্বেজ কালেক্টর কি করে, কিছুক্ষণ পর পর সে পোল করতে থাকে, সে দেখতে থাকে যে কোন অবজেক্টগুলির কোনো রেফারেন্স নাই। ঠিক আছে, আমরা যদি মেমোরি মডেলটা একটু চিন্তা করি তাহলে কি হয়,
আপনি ধরা যাক একটা কোড লিখছেন, সে ইউজার ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করবেন, ইউজার ইকুয়ালস টু নিউ ইউজার। সাথে সাথে কি হবে, এই যে ইউজার ভেরিয়েবল এর মধ্যে কিন্তু ইউজার অবজেক্টটা থাকবে না, এর মধ্যে কোনো অবজেক্ট থাকবে না, এর মধ্যে কি থাকবে, একটা মেমোরি অ্যাড্রেস থাকবে। এই মেমোরি অ্যাড্রেসটা কার হবে, যেই মেমোরির পজিশনে ইউজার অবজেক্টটা তৈরি হয়েছে সেটা। এটা কিন্তু একটা ডাবল রেফারেন্সিং একটা মডেল। তো যেটা হয় যে একটা অবজেক্ট মেমোরিতে থাকলে সে কতক্ষণ ইউজ হচ্ছে এটা আমরা বুঝি কিভাবে, যতক্ষণ দেখি যে একে কেউ পয়েন্ট করে আছে, এই মেমোরিটাকে কেউ পয়েন্ট করে আছে। তো গার্বেজ কালেক্টর কি করে, একটু পর পর সে মেমোরিতে চেক করে যে কোন অবজেক্টগুলার অলরেডি কেউ রেফারেন্স করে আছে, অর্থাৎ কারা এখনো প্রয়োজনীয়, হ্যাঁ অ্যাপ্লিকেশনটা যে রান করতেছে তাকে রেফারেন্স করে আছে কারা। যখন সে দেখে যে কিছু কিছু, তখন সে একটা গ্রাফ তৈরি করে যে